Today's topic is serializability. Okay. Now, what is serializability? Can anyone say me? What is serializability? একটা শিডিউল যদি আরেকটা অন্য শিডিউলের সাথে মোটামুটি ইকুইভ্যালেন্ট হয়, মানে তাদের কনসিস্টেন্সিটা মেনটেন থাকে, তাহলে একটা শিডিউল আরেকটা শিডিউলের সাথে সিরিয়ালাইজেবল বলা যাবে। মানে কনসিস্টেন্সিটা ইকুইভ্যালেন্ট যদি হয় আর কি। Consistency to দুটোই equivalent. কনসিস্টেন্ট হয়। Consistency is separate thing and equivalency is separate thing. Both should be consistent and should be equivalent. Equivalent means serial schedule. Okay. আচ্ছা, দুটো মানে জিনিসটা কিছুটা বুঝেছো, কিন্তু হচ্ছে ওভারল্যাপ করে গেছে। আমরা হচ্ছে কি পড়েছিলাম প্রথম থেকে হচ্ছে দেখো, প্রথমে আমরা পড়েছিলাম ট্রানজাকশনের বেসিক প্রপার্টি, দ্যাট মিনস অ্যাসিড প্রপার্টি, তারপর স্টেট অফ ট্রানজাকশন, আর হচ্ছে পড়েছিলাম শিডিউল। ঠিক আছে, শিডিউল মানে হচ্ছে আমার সেট অফ ট্রানজাকশন। এবার এই সেট অফ ট্রানজাকশনের একটা অর্ডার মেনটেন করে তার এক্সিকিউশন হয়, সেটাকে হচ্ছে আমরা বলছিলাম যে শিডিউলের অর্ডার বা ট্রানজাকশনের অর্ডার, ক্রোনোলজিক্যাল অর্ডার, এই টার্মসটা আমরা ইউজ করেছিলাম। ঠিক আছে, এবার সেই শিডিউল মেনটেন করতে গিয়ে আমি দু ধরনের জিনিস দেখেছিলাম, যে একটা ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পর আরেকটা ট্রানজাকশন যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে সিরিয়াল শিডিউল, আর যদি একটা ট্রানজাকশনের মধ্যে অন্য কোনো ট্রানজাকশন এসে মাঝখানে এক্সিকিউটেড হতে থাকে তাহলে সেটা হচ্ছে আমার কনকারেন্ট শিডিউল। ঠিক আছে, এবার সিরিয়ালাইজেবিলিটি কি বলছে, সিরিয়ালাইজেবিলিটি যখনই হচ্ছে আমরা করব তখনই হচ্ছে আমাদেরকে সিরিয়ালাইজেবল মানে কি, সিরিয়াল আর হচ্ছে তোমার এবিলিটিটাকে দুটো একসাথে কম্বাইন করে আমরা সিরিয়ালাইজেবিলিটিটা করেছি। কি করব, একটা হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন, মানে কনকারেন্ট হচ্ছে তোমার শিডিউল যেটা তোমার ইকুইভ্যালেন্ট টু এ সিরিয়াল শিডিউল যদি হয় তখন সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে সিরিয়ালাইজেবল শিডিউল। একটা শিডিউল রয়েছে তোমার, যেখানে ধরো তোমার ফর্সে 10টা হচ্ছে সেট অফ ট্রানজাকশন রয়েছে। ঠিক আছে, এই 10টা সেট অফ ট্রানজাকশনসকে হচ্ছে তুমি যদি পরপর এক্সিকিউট করতে তাহলে তোমার যে রেজাল্টেন্ট ডেটাবেসটা পেতে, সেগুলোকে কনকারেন্ট এক্সিকিউট করার পরও সেই একই রেজাল্টেন্ট ডেটাবেস হচ্ছে তুমি পাচ্ছ, তাহলে সেই সেকেন্ড সেট অফ যে ইনস্ট্রাকশন বা সেকেন্ড সেট অফ যে ট্রানজাকশন বা সেকেন্ডের যে শিডিউলটা, সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট টু দ্য ফার্স্ট শিডিউল, মানে যেটা আমার সিরিয়াল শিডিউল। বোঝা গেছে? আমাদের যে এক্সাম্পল তিনটে নিয়েছিলাম, S1, S2 আর S3, মানে শিডিউল 1, শিডিউল 2 আর শিডিউল 3, তার মধ্যে শিডিউল 1টা হচ্ছে আমার সিরিয়াল শিডিউল আর শিডিউল হচ্ছে তোমার 2টা তার ইকুইভ্যালেন্ট শিডিউল। দুটোর ক্ষেত্রেই আমরা রেজাল্টেন্ট ডেটাবেসটা সেম পাচ্ছিলাম। তাহলে এই দুটো শিডিউলের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তখন এই সেকেন্ড শিডিউলটাকে আমরা বলবো দিস ইজ এ সিরিয়ালাইজেবল শিডিউল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার সিরিয়ালাইজেবল কখন হচ্ছে বলো। ম্যাম বলছিলাম, একটা শিডিউল আর একটা শিডিউলের সাথে সিরিয়ালাইজেবল হতে হলে মানে অ্যানাদার শিডিউলটাকে সিরিয়াল শিডিউল হতে হবে, একটাকে কনকারেন্ট শিডিউল হতেই হবে। হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছো মানে যদি একদম ফার্স্ট লেভেল হিসেবে ধরো তাহলে হচ্ছে সেটা হতে হবে, তোমার কাছে একটা শিডিউল হতে হবে যেটা হচ্ছে তোমার সিরিয়াল শিডিউল। ঠিক আছে, মানে একটার পর একটা একটার পর একটা এরকম ভাবে হচ্ছে ট্রানজাকশন গুলো এক্সিকিউটেড হয়েছে। আর আরেকটা শিডিউল হচ্ছে তোমার কনকারেন্ট শিডিউল। দুটোর মধ্যে ডিফারেন্স করতে, সিরিয়াল শিডিউল হচ্ছে ধরো তোমার অনেক বেশি টাইম লাগবে, আর কনকারেন্ট শিডিউল হলে আমরা কি আগের দিন দেখেছিলাম যে আমার হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন হাই মানে অপটিমাইজড হবে, প্রত্যেকটা হচ্ছে তোমার ট্রানজাকশনের রেসপন্স টাইমটা আমার কাছে হচ্ছে তোমার ইনক্রিজ করবে। এই দুটো হচ্ছে অ্যাডভান্টেজের জন্য আমরা কনকারেন্ট শিডিউলের দিকে গিয়েছি, একটা শিডিউলের মাঝে আরেকটা শিডিউলকে হচ্ছে এক্সিকিউট করবো। এবার সিরিয়ালাইজেবিলিটি এই যে কনসেপ্টটা হচ্ছে বলছি, আমি ধরো কনকারেন্ট শিডিউল করলাম, কনকারেন্ট শিডিউল করার পর দেখলাম যে যেটা রেজাল্ট আসার কথা সেটা রেজাল্ট আসছে না, অন্য রেজাল্ট আসছে। রেজাল্টটা কনসিস্টেন্ট কি নন কনসিস্টেন্ট সেটা পরের ইস্যু, রেজাল্ট হচ্ছে ধরো সে ডিফারেন্ট হচ্ছে আসছে, তাহলে কি হচ্ছে আমি ওই শিডিউলটা করতে পারবো? পারবো না।
আচ্ছা অন্য একটা এক্সাম্পল নাও, মানে কোনো রিয়েল লাইফ একটা এক্সাম্পল নাও। ধরো হচ্ছে তোমার 4টে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? 4টে সাবজেক্টে হচ্ছে তোমার সামনে এক্সাম। তুমি 4টে সাবজেক্ট হচ্ছে কি করবে, 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে, একটা কিছু গিভেন সিলেবাস হচ্ছে তোমার দিয়ে দেওয়া আছে। এবার তুমি চাইলে একটা সাবজেক্টের মাঝখানে একটা সাবজেক্ট শেষ করে আরেকটা সাবজেক্ট শুরু করতে পারো, এইভাবে পরপর 4টে সাবজেক্ট হচ্ছে কমপ্লিট করতে পারো। এটা একটা অপশন। সেকেন্ড অপশন কি, তুমি একটা সাবজেক্ট কিছুটা পড়লে আর একটা সাবজেক্ট তারপরে পড়া শুরু করলে, তারপরে আরো একটা থার্ড সাবজেক্ট পড়া শুরু করলে। এইভাবে হচ্ছে তুমি কম্বাইনলি জিনিসটাকে হচ্ছে পড়ছো, যাতে তোমার মোনোটোনাস না লাগে তোমার রেসপেক্টে। তাহলে তুমি কি হচ্ছে কম টাইমে অনেক বেশি হচ্ছে তোমার সিলেবাস কভার আপ করতে পারছো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম দুটো, প্রথমটা যেটা পরপর পরপর করে কমপ্লিট করেছিলে সেখানে যতটা পড়া পড়েছিলে, সেকেন্ড যে প্রসিডিওরটা তুমি ফলো করেছো সেখানেও কিন্তু তোমার ততটাই পড়া কমপ্লিট হতে হবে যেটা ফার্স্ট স্টেজে কমপ্লিট করেছিল। যদি এটা পসিবল হয় তখন আমরা এই ডিবিএমএস এর রেসপেক্টে সেটাকে বলবো দ্যাট ইজ দ্য সিরিয়ালাইজেবল। বোঝা গেছে? মানে সিরিয়াল হলে যে এফেক্টটা হতো, কনকারেন্টও সেম একই এফেক্ট হচ্ছে। যদি এই সিচুয়েশনটা হ্যাপেন হয় তখনই আমরা বলবো এই জিনিসটা হচ্ছে আমার সিরিয়ালাইজেবল। এবার ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ ম্যাম। বাকিরাও কেউ হ্যাঁ না কিছু বলো। হ্যাঁ ম্যাম। হুম, আচ্ছা এটা হলো। এবার এই সিরিয়াল, কে কি বলছো? সিরিয়ালাইজেবিলিটি হচ্ছে তোমার দু ধরনের হয়। এক নম্বরে হচ্ছে তোমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, আর দু নম্বরে হচ্ছে তোমার ভিউ সিরিয়ালাইজেবিলিটি। আচ্ছা আমরা আজকে প্রথম হচ্ছে যেটা পড়বো দ্যাট ইজ দ্য কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি পড়ার জন্য হচ্ছে তোমার একটা নতুন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমার কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন। ঠিক আছে? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি জানার জন্য আমাকে যেটা হচ্ছে তোমার জানতে হবে দ্যাট ইজ দ্য কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন। ধরো হচ্ছে একটা ট্রানজাকশন হচ্ছে তোমার রয়েছে T1, তার দুটো ইনস্ট্রাকশন, একটা হচ্ছে তোমার TI1 আর আই বা হচ্ছে ক্যাপিটাল আই, সাবস্ক্রিপ্টে হচ্ছে তোমার আই, আর আরেকটা হচ্ছে তোমার ট্রানজাকশন রয়েছে TJ, তার সমস্ত ইনস্ট্রাকশন গুলো হচ্ছে তোমার IJ। কিভাবে হচ্ছে লিখবো, T1 হচ্ছে বা TI হচ্ছে তোমার, TI যেটা আমি দিচ্ছি এটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট হবে, ঠিক আছে? এটা একটা হচ্ছে তোমার সেট অফ ইনস্ট্রাকশন বা একটা সেট অফ ট্রানজাকশন। এই সমস্ত ইনস্ট্রাকশন গুলোকে আমি রিপ্রেজেন্ট করছি হচ্ছে আই দিয়ে, হলো? আর আরেকটা হচ্ছে তোমার ট্রানজাকশন রয়েছে যেটা হচ্ছে আমার TJ, তার সমস্ত ইনস্ট্রাকশন গুলো আমি রিপ্রেজেন্ট করছি হচ্ছে IJ দিয়ে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ম্যাম। এবার আমার ধরো একটা ডেটা আইটেম হচ্ছে রয়েছে যেটা হচ্ছে তোমার কিউ। এই কিউ ডেটা আইটেমের ওপর ট্রানজাকশন TI আর ট্রানজাকশন TJ হচ্ছে তোমার কাজ করবে। তাহলে আমি কত ধরনের হচ্ছে তোমার কম্বিনেশনে হচ্ছে তোমার পেতে পারি? 4 ধরনের। একটা হচ্ছে তোমার রিড কিউ, রিডটাকে আমি আর কিউ লিখছি, ঠিক আছে? এটা একটা। এর সাথে আর একটা হচ্ছে পড়লাম IJ এর জন্য, আর একটা হচ্ছে রাইট। তোমার রিড কিউ। প্রথমে আমি রিড নিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে আর একটা হচ্ছে তোমার হবে রাইট। রিড কিউ, তার সাথে হচ্ছে তোমার
রাইট কিউ, রাইট কিউ তারপরে হচ্ছে তোমার রাইট কিউ, এর সাথে আসবে আমার রিড কিউ, আর লাস্ট ওয়ান ইজ রাইট কিউ আর রাইট। এই 4 ধরনের হচ্ছে আমার ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন আসতে পারে। এই সেট অফ ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আমরা বলছি আমার কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন হবে এই লাস্টের 3টে। কেন হবে? কারণ হচ্ছে কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন আমি তাদেরই বলবো যখন তারা সিমিলার ডেটা আইটেমের ওপর কাজ করবে এবং অ্যাট লিস্ট ওয়ান ইনস্ট্রাকশন উইল বি দ্য রাইট ইনস্ট্রাকশন। একটা সেট অফ ইনস্ট্রাকশনকে আমি তখনই কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন বলবো when this set of instruction operate on a single data item, that means here it is q. Okay, and at least one instruction from that set of instruction will be the right operation. এখানে ক্ষেত্রে দুটোই কিউ, কিন্তু হচ্ছে দুটোই হচ্ছে আমার রিড ইনস্ট্রাকশন, কিন্তু বাকি যে রিমেনিং সেটটা হচ্ছে আমি পেয়েছি সেই রিমেনিং সেটটাতে হচ্ছে তোমার কি দেওয়া আছে, দেখো কিউ ডেটা আইটেমের উপরে কাজ করেছে কিন্তু অ্যাটলিস্ট একটা করে হচ্ছে আমার রাইট ইনস্ট্রাকশন রয়েছে, আর এখানে তো দুটোই রয়েছে। যদি কোনো রাইট ইনস্ট্রাকশন থাকে আমার সেটের মধ্যে তাহলে সেই সেট অফ ইনস্ট্রাকশনটাকে আমি হচ্ছে ধরে নেবো দ্যাট ইজ দ্য কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন। And secondary condition কি? Secondary condition, both the instruction should be operate on a single data item, where it is q. দুটো ইনস্ট্রাকশনই হচ্ছে তোমার সিঙ্গেল ডেটা আইটেমের রাইটের উপর জন্য কাজ করবে। কনফ্লিক্ট কেন? রাইটের জন্য কনফ্লিক্ট, ধরো তোমার কাছে একটা সিঙ্গেল হচ্ছে খাতা রয়েছে, তুমি চাইলে পাশাপাশি বসে তুমি আর যে কেউ এনিওয়ান, তোমার কোনো বন্ধু, মা, বাবা, কাকা, পাশাপাশি বসে দুটো মানে একই খাতা থেকে পড়তে পারো। কিন্তু যদি একটাই খাতা দেওয়া হয় আর একটাই পেন দেওয়া হয় তাহলে কি দুজনে মিশে মানে একসাথে বসে হচ্ছে সেটাকে লিখতে পারবে একই খাতায়? লেখা পসিবল না। আর তার থেকেও হচ্ছে যদি হচ্ছে ধরো রাইট ইনস্ট্রাকশন যেটা রয়েছে, রাইট ইনস্ট্রাকশন মিনস হচ্ছে মডিফাইং এ ডেটা। রাইট মানেই কি হচ্ছে, কোন রাইট ইনস্ট্রাকশন আমরা কখন করব, যখন আমরা ডেটাটাকে চেঞ্জ করব তখন সেটা আরেকবার রাইট করার আমার নেসেসিটি পাবো, আদারওয়াইজ হচ্ছে রাইট করার আমার দরকার নেই, রিড করলেই হয়ে যাচ্ছিল। সেই জন্য দুটো রিড যখন থাকছে তখন হচ্ছে সেগুলো আমার কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন নয়। কিন্তু যখনই একটা রাইট ইনস্ট্রাকশন থাকছে দ্যাট মিন্স দ্য ডেটা শুড বি মডিফাইড। মডিফাই যখন হচ্ছে আমরা করছি তখন সেটা যেহেতু হচ্ছে, ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু ডেটাটা চেঞ্জ হচ্ছে, যখন ডেটা চেঞ্জ হচ্ছে না তখন তুমি ওটা আগে পড়লে না পরে পড়লে বা কি করলে সেটা কারোর কাছে বদার হবে না। তুমি আজকেও করতে পারো কালকেও করতে পারো, কিন্তু ধরো একটা ডেটা তার আজকে ভ্যালু ধরো 10 ছিল, আগামীকাল ভ্যালু হচ্ছে 11 হয়ে গেল, তখন কিন্তু তোমার ওই ডেটা আইটেমটা পড়ার বা লেখার দুটোর ক্ষেত্রেই হচ্ছে তোমার তোমার অর্ডারটা কিন্তু তখন ভ্যারি করবে। ঠিক আছে, তুমি যদি হচ্ছে আগে পড়ো, প্রথম দিন হচ্ছে তোমার পড়ো তাহলে তুমি 10 পাবে, পরের দিন হচ্ছে যদি পড়ো তাহলে তুমি 11 পাবে। ধরো ওই ডেটা আইটেমটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, লাস্ট মডিফাইড ডেটাকে চেঞ্জ করতে চাইছো, তাহলে যদি ফার্স্ট দিন পড়ো মানে ফার্স্ট দিনের ডেটা আইটেমকে নিয়ে পড়ো 10, এটা নিয়ে মডিফাই করলে কি হবে? রেজাল্ট এন্ড আউটপুট ভুল আসবে। না তোমাকে কি করতে হবে, 11 এর উপরে হচ্ছে মডিফাই করতে হবে, তাহলে হচ্ছে 11 এর উপর মডিফাই করতে গেলে কি হচ্ছে, পরের দিনের ডেটা আইটেমটাকে পড়তে হচ্ছে, এই যে অর্ডারটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, কি অর্ডারে তুমি পড়বে। এই জন্য রাইট কিউ যেখানে থাকছে দ্যাট ইজ দ্য কনফ্লিক্ট। আর রিড যদি হচ্ছে তোমার থাকে, আজকেও হচ্ছে তুমি 10 পড়লে, মডিফাই হয়, ডেটার ভ্যালু চেঞ্জ হয়নি, তার মানে আগামীকালও ওটার ভ্যালু 10ই থাকবে, আজকে পড়ো বা কালকে পড়ো দুটো ম্যাটারই হচ্ছে তোমার একই দাঁড়াবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই আমরা কি বললাম, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি বোঝার জন্য আমার কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন দরকার। কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন হচ্ছে আমরা বুঝেছি। এরপরে হচ্ছে, দুটো রিড থাকলে অমৃতার কথা শোনা যাচ্ছে না, বলো। দুটো রাইট ইনস্ট্রাকশন তাহলে থাকলে কি
প্রবলেমটা হবে? দুটো রাইট এই ইনস্ট্রাকশন দুবারই তো থাকলেও সেই একই প্রবলেম হবে। তুমি ধরো মানডেতেও ভ্যালু চেঞ্জ করছো, তুমি ধরো হচ্ছে তোমার টুইসডেতেও ভ্যালু চেঞ্জ করছো। ঠিক আছে, আমি কি বললাম, ডে 1-এ একটা ডেটা আইটেমের ভ্যালু ছিল 10, ডে 2-তে একটা ডেটা আইটেমের ভ্যালু ছিল 11। ঠিক আছে, মানে মডিফাই হয়ে 11 হয়েছে। ঠিক আছে, এবার ধরো দুটো রাইট ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি, ওই ডেটা আইটেমটা তো চেঞ্জ হবে। রাইট ইনস্ট্রাকশন মানে ডেটা আইটেম শুড বি মডিফাইড। এবার হচ্ছে তুমি দুটো রাইট আইটেম ধরো 11 এর ওপর, 11 তোমার ফাইনাল ভ্যালু, 11 এর ওপরে হচ্ছে ফার্স্ট তুমি অ্যাড করলে হচ্ছে তোমার কত, 5। এটা তোমার একটা রাইট কিউ অপারেশন। 11 এর সাথে 5 অ্যাড করলে আমার ভ্যালু কত আসছে, 16। তাই তো। হ্যাঁ। আর একটা হচ্ছে তোমার রাইট ইনস্ট্রাকশন রয়েছে, যেখানে হচ্ছে 11 এর সাথে তুমি সাবট্রাক্ট করবে, ধরো 3 সাবট্রাক্ট করবে, তাহলে এখন ফাইনাল ভ্যালু তোমার কত, 13। তাই তো, তোমার ফাইনাল ভ্যালু হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একই ডেটা আইটেমের উপর হচ্ছে তুমি দুটো হচ্ছে রাইট অপারেশন ইউজ করছো। ইকো হচ্ছে তোমাদের কথাগুলো, কোথাও কি অন আছে কিছু? হ্যাঁ ম্যাম, ইকো হচ্ছে বারবার। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে ইকো হচ্ছে। এবার তাহলে আমি ফাইনাল ভ্যালুটা কত পেলাম, ফাইনাল ভ্যালু হচ্ছে আমার 13 পেলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার এই অর্ডারটাকে চেঞ্জ করে ধরো 10-এর উপরে হচ্ছে তুমি যদি করো, প্রিভিয়াস ভ্যালুর উপরে হচ্ছে যদি করো, তাহলে কি ভ্যালুটা সেম থাকবে? সেম থাকবে না। আচ্ছা, প্রিভিয়াস এর উপর যদি না নিয়ে করো, এই যে সিঙ্গেল 11 এর উপরেই নিয়ে যদি হচ্ছে করো, তাহলে আমি কি করেছি, আমার ফার্স্ট রাইট কিউ বলেছি যে 16, 6 হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে 6 অ্যাড হওয়ার পর ফাইনাল ভ্যালু হচ্ছে আমার কত ছিল, 16 ছিল। সরি, 5 অ্যাড হচ্ছিল, তাহলে 16 হয়েছে। 11 থেকে 5 অ্যাড হয়ে হচ্ছে তোমার 16 হয়েছে ফাইনাল ভ্যালু। ঠিক আছে, এবার ফাইনাল ভ্যালু তুমি এখানে হচ্ছে লিখলে 16। এরপরে তুমি যদি ওটার উপর আবার মডিফাই হচ্ছে তোমার করো, আমি বলেছিলাম যে মাইনাস হচ্ছে 3 করতে, -3 যদি করো তাহলে ভ্যালু কত আসবে, 13। তাহলে এখানে আমার ফাইনাল ভ্যালু হয়ে গেল হচ্ছে তোমার 13। এবার এটাকেই তুমি অর্ডারটাকে হচ্ছে তোমার চেঞ্জ করে দাও, অর্ডারটা চেঞ্জ করে হচ্ছে তুমি আগে 3 হচ্ছে তোমার সাবট্রাক্ট করে নাও। 3 সাবট্রাক্ট করার পরে তুমি আর রাইট অপারেশন ধরো করলে না, তাহলে তোমার মানে ফাইনাল ভ্যালু কত দাঁড়াবে, 11 মাইনাস হচ্ছে 3। 11 মাইনাস 3 মানে হচ্ছে তোমার কত, 8। মানে যেখানেই গিয়ে তুমি রাইট অপারেশন করো না কেন, সেখানেই হচ্ছে তোমার কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার 8 এর সাথে হচ্ছে যদি আমি আবার হচ্ছে 6 অ্যাড করি, তাহলে হচ্ছে আমার কত দাঁড়াবে ভ্যালু, 40। 6 বা 5 যদি অ্যাড করি, তাহলে আমার ভ্যালু দাঁড়াবে হচ্ছে তোমার 13। কিন্তু এই 13 ভ্যালুটা হওয়ার আগেই যদি কেউ ডেটা আইটেমটাকে একবার রিড করে ফেলে, তাহলে সে কি ভ্যালু পাবে, সে ভ্যালু পাবে হচ্ছে তোমার 8। যে ভ্যালুটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল দুটো রাইট অপারেশনের পরে হচ্ছে তোমার 13। সেই জন্য বলছে রাইট অপারেশন যখনই আমার কাছে থাকছে, তখনই হচ্ছে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ এনি কনফ্লিক্টিং ডেটা, সে একটা রাইট হোক বা দুটো রাইট হোক, কারণ দুটোর অর্ডারের উপর অনেক কিছু ডিপেন্ড করে যাচ্ছে। প্রথমটাতে হচ্ছে দেখো আগে রিড করেছি, তারপরে হচ্ছে তোমার রাইট করেছি। ঠিক আছে, মানে রাইট করেছি মানে ডেটা আইটেমটা চেঞ্জ হয়েছে। পরেরটাতেই হচ্ছে আবার হচ্ছে দেখো আগে হচ্ছে তোমার রাইট হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে রিড হয়েছে, তাহলে এখানেও কিন্তু হচ্ছে ফাইনাল ডেটা আইটেমটা গিয়ে তোমার চেঞ্জ হয়ে গেছে। আর রাইডের ক্ষেত্রে তো চেঞ্জ হচ্ছেই দুটো অর্ডারে। ঠিক আছে, তাহলে কে কখন কোন টাইমে হচ্ছে ডেটাটাকে পড়বে তার উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি অ্যাকচুয়াল অর্ডারটা আমি মেনটেন না করি, তাহলে কিন্তু ইনকনসিস্টেন্ট ডেটাবেসের হিউজ পসিবিলিটি। সেই জন্যই বলছে যেখানেই রাইট অপারেশন থাকবে, সেখানেই হচ্ছে তোমাকে কি করতে হবে, ধরে নিতে হবে দেয়ার শুড বি এ কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন। বোঝা গেল? ক্লিয়ার তো প্রত্যেকের? না হলে বলো, আমি অন্য কোনো হ্যাঁ এক্সাম্পল ম্যাম। বলবো। নাহলে তোমাদের নিজেদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের রেসপেক্টেই ধরতে পারো। ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের রেসপেক্টে রাইট অপারেশন মানে হচ্ছে আইদার টাকা হচ্ছে উইথড্র হবে, অর হচ্ছে টাকা হচ্ছে তোমার ডিপোজিট হবে। রিড মানে কি, রিড মানে হচ্ছে তুমি অ্যাকাউন্ট স্টেটমেন্টের হচ্ছে প্রিন্ট মানে সামারিটা নিলে। ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে সেটা চেক করলে, সেটা হচ্ছে তোমার রিড অপারেশন। এবার যদি হচ্ছে দুটো রিড অপারেশনের মাঝখানে কোনো রাইট অপারেশন না হয়ে থাকে, তোমার অ্যাকাউন্টে সেভ ফরসে 10,000 হচ্ছে তোমার মানে ব্যালেন্স রয়েছে, তাহলে তুমি দুটো রিড অপারেশনেই কিন্তু তোমার 10,000ই হচ্ছে ডেটা শো করবে। ঠিক আছে,
এবার ধরো তুমি 10,000 থেকে হচ্ছে 2,000 রুপিস হচ্ছে উইথড্র করে নিলে, তাহলে ফার্স্ট যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো তখন তোমার ডেটা দেখাচ্ছে 10,000, এই টাইমে এসে হচ্ছে ডেটা কিন্তু দেখাচ্ছে যে 8,000। ঠিক আছে, আমার ডেটাটা হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে, তাহলে এই অর্ডারটা হচ্ছে আমার মেনটেন করতে হবে। তোমার তো ফাইনাল যেটা ভ্যালু এসছে সেটাই তোমার কাছে থাকা উচিত, আপডেটেড ভ্যালুটা, তাই তো? এবার এই আপডেটেড ভ্যালুটাই এই পরের অর্ডারে দেখো হচ্ছে, যদি হচ্ছে আগে উইথড্র করে নিলাম পরে হচ্ছে তোমার রিড করলাম, আগে উইথড্র করে নিলাম মানে এখানে হচ্ছে ডেটা কত হয়ে গেল, এটা 8,000। তুমি যখন ফাইনাল রিড করছো তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স, তুমি এখানে কিন্তু 8,000ই পাচ্ছ, হোয়ারেস আগের ইনস্ট্রাকশন সেটটাতে হচ্ছে দেখো তুমি কিন্তু তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স 10,000 পাচ্ছ, কারণ রিড অপারেশনটা তুমি আগে করেছো। হুম। ঠিক আছে, রাইট অপারেশনের ক্ষেত্রে প্রথমে ধরো হচ্ছে 2,000 টাকা তুলেছো, এখানে 8,000 হয়েছে, আবার ধরো পরে 3,000 টাকা ধরো অ্যাড করেছো, তাহলে ফাইনাল ভ্যালু এর কত এসছে? 11,000, সরি 2,000 হচ্ছে উইথড্র করছো মানে 8,000, হ্যাঁ 3,000 হচ্ছে অ্যাড করছো, তার মানে হচ্ছে তোমার 11,000, 8 এর সাথে 3 যোগ করে 11 হচ্ছে। তাহলে এখানে তোমার ফাইনাল ডেটা হচ্ছে তোমার কত দেখাচ্ছে? 11,000 হচ্ছে দেখাচ্ছে। তাহলে তিনটে ডেটাই কিন্তু আমার ডিফারেন্ট অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার অর্ডার। ঠিক আছে, আমার একটাই হচ্ছে ব্যালেন্সের উপর, একটাই অ্যাকাউন্টের উপর নিয়ে আমি এই ইনস্ট্রাকশন গুলো নিয়ে হচ্ছে কাজ করছি। এই জন্য হচ্ছে বলছে যেখানেই রাইট অপারেশনটা থাকছে সেখানেই দেয়ার শুড বি এ প্রবলেম, মে বি এ প্রবলেম, নট শুড বি, দেয়ার মে বি এ প্রবলেম। মানে সেখানেই হচ্ছে তোমার অর্ডারটা মেনটেন করতে হবে যে কোন অর্ডারে তুমি মানে রিড করবে না রাইট করবে। কিন্তু দুটো রিডের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেমই নেই, কারণ ডেটাটা মডিফাই হচ্ছে না, সেই জন্য এটা কনফ্লিক্টিং নয়। এই তিনটে হচ্ছে আমার কনফ্লিক্টিং হলো। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট হচ্ছে হ্যাঁ দেখো, এরপর হচ্ছে চলে আসো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি ডেফিনেশন। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি ডেফিনেশনটা হচ্ছে তোমার পারলে লিখে নাও। লেখো হচ্ছে যে ইফ এ শিডিউল এস, শুনতে পাচ্ছ কথা সবাই? হ্যাঁ ইফ ম্যাম। এ হ্যাঁ ম্যাম ইফ এ শিডিউল এস, এসটা কিন্তু অলওয়েজ ক্যাপিটালই হবে। ইফ এ শিডিউল এস ক্যান বি ট্রান্সফর্মড ইনটু এ শিডিউল এস ড্যাশ, transformed into a schedule S dash by If a schedule, yes. S dash উপরে একটা হাইফেন এস এর উপরে Ma'am, first if a schedule, S, if a schedule S, capital S, can be transformed into a schedule S dash, into a schedule S dash by series of swaps of SWAP, swapping করা, swaps of non-conflicting instructions, we can say that, comma দিয়ে লেখো, we can say that S and S dash are conflict equivalent. হয়েছে? এর পরের প্যারাগ্রাফ করে হচ্ছে লেখো a schedule capital S is conflict serializable if it is conflict equivalent to a serial schedule. Conflict equivalent to a serial schedule. হয়েছে? হুম। লেখাটা তাহলে কি বললাম দেখো, আমার দুটো শিডিউল রয়েছে, একটা হচ্ছে তোমার এস আর একটা হচ্ছে তোমার এস ড্যাশ। ঠিক আছে, এস হচ্ছে আমার গিভেন শিডিউল, আমি এস ড্যাশটা নিজে থেকে তৈরি করছি। কি করে তৈরি করছি না, এস এর মধ্যে যে নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেই ইনস্ট্রাকশন গুলোকে হচ্ছে আমি সোয়াপ করাচ্ছি, মানে একটা ট্রানজাকশনের কিছু সেট অফ ইনস্ট্রাকশনকে আরেকটা ট্রানজাকশনে কিছু সেট অফ ইনস্ট্রাকশনের সাথে সোয়াপ করাচ্ছি। যদি করাতে পারি তাহলে সেটাকে আমরা বলবো এস আর এস ড্যাশ হচ্ছে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। এবার এরকম যদি একটা কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট শিডিউল আমি তৈরি করতে পারি যেটা যে কোনো সিরিয়াল শিডিউলের সাথে ইকুইভ্যালেন্ট,
সিরিয়াল শিডিউলের মতন, তাহলে হচ্ছে আমি সেটাকে বলবো কমপ্লিট সিরিয়ালাইজেবল। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমার দেখো আমরা ফার্স্ট যে শিডিউলটা নিয়েছিলাম ওটা একটা সিরিয়াল শিডিউল, অ্যাকাউন্ট এ থেকে বি তে 50 রুপিস ট্রান্সফার হচ্ছে, আর পরের ট্রানজাকশনটাতে অ্যাকাউন্ট এ 10% বি তে ট্রান্সফার হচ্ছে। এই দুটো হচ্ছে তোমার শিডিউল, এই দুটো ট্রানজাকশন। এই শিডিউলটা হচ্ছে আমার সিরিয়াল শিডিউল ছিল S1। আমি আর বোর্ডে হচ্ছে লিখছি না, তোমাদের কাছে অলরেডি খাতায় আছে, ওটা হচ্ছে আমার সিরিয়াল শিডিউল। এবার ওই শিডিউলটাকেই দেখো হচ্ছে আমি যখন কনকারেন্ট শিডিউল বানিয়েছি তখন ওখানে আমি সোয়াপিং করেছি। সোয়াপটা কিসের সাথে করেছি? প্রথমে হচ্ছে রিড এ ইকুয়াল টু a-50, রাইট এ, এই পোর্শনটা যেমন ছিল তেমনই আছে। তার পরের পোর্শন কি হওয়া উচিত ছিল আমার? রিড বি ইকুয়াল টু b+50, রাইট বি। এই পোর্শনটার সাথে আমি সোয়াপ করিয়েছি কোনটাকে? ট্রানজাকশন T2 র ফার্স্ট পোর্শনটাকে, মানে টেম্প ক্যালকুলেট, রিড এ করেছি, তারপর টেম্প ক্যালকুলেট করেছি, টেম্প ক্যালকুলেট করে সেটাকে হচ্ছে এ থেকে মাইনাস করেছি, আবার এ কে হচ্ছে তোমার রাইট করেছি। এই সেট অফ ইনস্ট্রাকশনটার সাথে হচ্ছে আমি দেখো ওই আমি আগে যে সেট অফ ইনস্ট্রাকশনটা বললাম সেটাকে সলভ করিয়েছি। সলভ করানো মানে কি, ওই পোর্শনটা আগে এক্সিকিউট হচ্ছে যেখানে হচ্ছে এই ডি এর পোর্শনটা এক্সিকিউট হওয়ার কথা ছিল। বুঝতে পেরেছো? এবার আমাকে হচ্ছে বলো, এই যে দুটো ইনস্ট্রাকশন আমি সোয়াপ করিয়েছি, এই দুটো ইনস্ট্রাকশন এরা কি হচ্ছে তোমার কনফ্লিক্টিং না নন কনফ্লিক্টিং? যে দুটো সেট অফ ইনস্ট্রাকশনকে আমি সোয়াপ করিয়েছি তারা কনফ্লিক্টিং না নন কনফ্লিক্টিং? ম্যাম কনফ্লিক্টিং হবে, কেননা রাইট এ এটা লাস্ট ইনস্ট্রাকশন, আর টি2 এর ক্ষেত্রে ওটা রিড এ লাস্ট, তাহলে রাইট রিড দুটো যদি পরপর হয়, মানে রাইট এটা শেষ হওয়ার পর রিড এটা শুরু হবে, তাহলে তো ওর আপডেটেড ভ্যালুটা এখানে ম্যাটার করছে, তাহলে যেখানে কনফ্লিক্ট তো যে হচ্ছে। পোর্শনটা সোয়াপের কথা আমি বলছি, আমি সোয়াপের কথা হচ্ছে বলছি, দেখো দাঁড়াও। আমি সোয়াপ করিয়েছি কোনটাকে? বি ইকুয়াল টু, সরি প্রথমে হচ্ছে রিড বি ছিল, এমনি এতেই লিখছি, ঠিক আছে? রিড হচ্ছে আমার বি ছিল, তারপরে হচ্ছে ছিল বি ইকুয়াল টু b+50, তারপর আবার রাইট বি ছিল, তাই তো? হ্যাঁ এই পোর্শনটার সাথে হচ্ছে আমি সোয়াপ করিয়েছি কোনটাকে? রিড এ temp equal to এই মাল্টিপ্লিকেশন হচ্ছে তোমার এই দুটো সেট অফ এ কে আমি সেট অফ ইনস্ট্রাকশনকে আমি সোয়াপ করিয়েছি, তাই তো? হ্যাঁ এবার আমাকে বলো এখানে যেটা রিড বি আর রাইট বি, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি যেটাকে হচ্ছে তোমার এক্সিকিউট করিয়েছি তাদের মধ্যে দুটো ডেটা আইটেম কি সেম? না ম্যাম আমার ডিফারেন্ট আছে, এই ক্ষেত্রে কনফ্লিক্টিং হতে গেলে কিন্তু সেম ডেটা আইটেমের উপর রিড রাইট অপারেশন থাকতে হবে। কনফ্লিক্টিং হতে গেলে এখানে যেটা হচ্ছে আমার দুটোই কিউ ছিল, ঠিক আছে, একই ডেটা আইটেমের উপর ট্রানজাকশন T1 এর হচ্ছে একটা আপডেশন হচ্ছে, আর ট্রানজাকশন T2 এর আর একটা আপডেট হচ্ছে। এখানে এটা হচ্ছে আমার ট্রানজাকশন T1 আর এটা হচ্ছে আমার ট্রানজাকশন T2, ঠিক আছে? ট্রানজাকশন T1 অপারেট করছে কার? বি ডেটা আইটেমের উপর, ট্রানজাকশন 2 অপারেট করছে কার? এ ডেটা আইটেমের উপর। এখানে যেহেতু দুটো ডেটা আইটেম আমার ডিফারেন্ট, তাহলে কনফ্লিক্টিং ইনস্ট্রাকশনের কোনো গল্পই নেই। এই দুটো সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা তখন হচ্ছে বলবো দ্যাট ইজ দ্য নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন। এবার এই নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশনকে সোয়াপ করিয়েও কিন্তু আমি রেজাল্টেন্ট ডেটাবেসটাও কিন্তু একই পাচ্ছি। শিডিউল 1 এর জন্য হচ্ছে আমি যা পেয়েছিলাম, শিডিউল 2 এর জন্য হচ্ছে আমি একই রেজাল্টেন্ট ডেটাবেস পাচ্ছি। তাহলে সেই রেসপেক্টে হচ্ছে আমি বলতে পারি যে শিডিউল 2 ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল টু শিডিউল 1। রিজনটা কি? রিজনটা হচ্ছে শিডিউল 1টা হচ্ছে আমার সিরিয়াল শিডিউল।
ঠিক আছে, এই সিরিয়াল শিডিউলের কিছু নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশনকে সোয়াপ করিয়ে আমি যে এস ড্যাশটা পেয়েছি সেটা হচ্ছে একটা সিরিয়াল শিডিউলের ইকুইভ্যালেন্ট, একই রেজাল্ট পাবো। এই জন্য ওই দুটো শিডিউলকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? শিডিউল S2 is Ma'am, conflict always serializable to schedule S1. হ্যাঁ বলো। ম্যাম এই ক্ষেত্রেও কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল আর অন্য একটা সিরিয়াল শিডিউলের সাথেই হবে, নাকি আর একটা কনফ্লিক্ট সিরিয়াল মানে একটা কনকারেন্ট শিডিউল যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল আরেকটা অন্য কনকারেন্ট শিডিউলের সাথে হয়, তাহলে কি সেরকমটা কি হতে না, পারে? না তোমাকে একটা শিডিউল গিভেন দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেই শিডিউলটা যখন তোমাকে আমি দিয়ে দিচ্ছি তখন তুমি সেটাকে দুরকম ভাবে কাজ করতে পারো। শিডিউলটাকে একটা হচ্ছে সিরিয়ালি কমপ্লিট করতে পারো, আর একটা হচ্ছে কনকারেন্ট ওয়েতে কমপ্লিট করতে পারো। তোমাকে প্রথমে একটা শিডিউল বানিয়ে নিতেই হবে, নাহলে তুমি এই সিরিয়ালাইজেবিলিটি গুলো বুঝতে পারবে না বা ম্যাচ করাতে পারবে না। সিরিয়াল শিডিউল মানে হচ্ছে সেখানে কোনো ভুলের সম্ভাবনা নেই, একটার মধ্যে আর একটা এসে হচ্ছে তোমার মাঝখানে এক্সিকিউট হচ্ছে না। তার মানে আমি এটা ধরে নেব যে যে রেজাল্টেন্ট ডেটাবেসটা আমরা পাচ্ছি দ্যাট ইজ কনসিস্টেন্ট ডেটাবেস। মানে ধরো হচ্ছে তোমাকে 4টে অপারেশন করতে দিয়েছে, প্রথমে যোগ করতে দিয়েছে, তারপর বিয়োগ করতে দিয়েছে, তারপর আবার যোগ করতে দিয়েছে, তারপর ধরো মাল্টিপ্লাই করতে দিয়েছে। তুমি যদি হচ্ছে পরপর পরপর করতে থাকো তাহলে তোমার ভুলের সম্ভাবনা কম, তাই তো? হ্যাঁ ধরেই নিচ্ছি আমি যে তুমি কোনো লজিক্যাল ভুল হচ্ছে করোনি, তোমার যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেগুলো তুমি প্রপারলি এক্সিকিউট করেছো, তাহলে তোমার যে রেজাল্টেন্ট ডেটাবেসটা আসবে সেটা অলওয়েজ তোমাকে কনসিস্টেন্ট ডেটা দেবে। কারণ আমি জানি যে 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর থেকে হচ্ছে 3 বিয়োগ করলে 1 হয়, 1 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 5 হয়, তার মানে আলটিমেট রেজাল্টেন্ট হচ্ছে আমার 5। ঠিক আছে, এরপরে ধরো এই 1 এর সাথে হচ্ছে তুমি যে 2 যোগ করছো বা 3 যোগ করছো বা 4 যোগ করছো, তার থেকে 3 সাবট্রাক্ট করছো, এই ইনস্ট্রাকশন গুলোর মাঝখানে যদি আমি আরো কিছু তোমাকে সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে তোমার দিয়ে দিই, তখন তোমার কি চান্স থাকবে? চান্স থাকবে হচ্ছে কিছু ভুল করার বা ভুল হওয়ার, থাকতে পারে তো, যার আউটপুটটা কি হবে, ডেটাবেসটা আমার ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি খুব কেয়ারফুলি জিনিসটাকে হচ্ছে সোয়াপ করিয়ে করাতে পারি যাতে আমার রেজাল্টেন্ট ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট না আসে, এবং তার রেজাল্টটা প্রিভিয়াস যে আমি সিরিয়াল শিডিউল কমপ্লিট করেছিলাম তার সাথে যদি সিমিলার হয়, তাহলেই তখন আমি বলবো দুটোকে হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট, কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। এই কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট যখন হচ্ছে একটা সিরিয়াল শিডিউলের সাথে, তখনই আমি এটাকে বলতে পারছি যে এটা হচ্ছে আমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল হওয়ার জন্য তোমার সিরিয়াল শিডিউল একটা তো প্রয়োজন, নাহলে তুমি কার সাথে ম্যাচ করাবে? ঠিক আছে, সেই জন্য সিরিয়াল শিডিউলটা আমার এখানে দরকার হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আমি একটা শিডিউল তোমাদেরকে হচ্ছে দিচ্ছি, দিয়ে হচ্ছে তোমরা দেখো যে এই শিডিউলটা বুঝতে পারো কিনা। ধরো T1 হচ্ছে তোমার একটা শিডিউল, যার মধ্যে আমি অল্প ইনস্ট্রাকশন হচ্ছে দিচ্ছি, একটা হচ্ছে তোমার রিড কিউ আর একটা হচ্ছে তোমার রাইট কিউ, এই দুটো অপারেশন রয়েছে, ঠিক আছে? আর T2 হচ্ছে তোমার আর একটা ইনস্ট্রাকশন যেখানে হচ্ছে শুধুমাত্র রাইট কিউ রয়েছে। ঠিক আছে, আচ্ছা টাইম হচ্ছে অলরেডি আপ, আমি আরেকটা মিটিং এ জয়েন করিয়ে নিচ্ছি। তোমাকে হচ্ছে এটা থেকে বলতে হবে যে এটা একবার সিরিয়াল শিডিউল যদি হয়, এটা যদি তুমি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বানাতে পারবে না পারবে না। এই এটা তো একটা শিডিউল, এই শিডিউলটা যে পরপর হচ্ছে ম্যাম সিরিয়াল, আচ্ছা আমি পরেরটাতে করিয়ে নি, নাহলে তোমার আরেকবার লিখতে হবে। আমি এটা এন্ড করছি মিটিংটা।